আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা সৃষ্টি শিক্ষা পরিবারে সবাইকে স্বাগত। তো শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সাথে আমাদের আজকের ক্লাস হচ্ছে পরিমাপ। অষ্টম শ্রেণীর আজকে পরিমাপ তৃতীয় অধ্যায়ের উপরে আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের শুধুমাত্র বেসিক ক্লাসটা থাকবে আজকে। কি কি বিষয়ের উপর তৃতীয় অধ্যায় আলোচনা করা হয়, কোন কোন বিষয়গুলো আমাদের খুবই জরুরি জানা দরকার, তো আজকে তার উপর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। এবং কয়েকটি ক্লাস 1, 2, 3 এর মাধ্যমে আমরা ক্লাসগুলো সবগুলো অঙ্ক সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে। তো ঠিক আছে, আমরা আজকে শুরু করি। আমাদের আজকের ক্লাসটা হবে হচ্ছে এই অষ্টম অধ্যায়ের হচ্ছে অষ্টম শ্রেণীর পরিমাপের তৃতীয় অধ্যায়ের উপরে। তো আমরা আজকে তৃতীয় অধ্যায়ের উপরে ক্লাস বেসিকের দিকে চলে যাচ্ছি। এই ক্লাসটা করার জন্য, মানে এই পরিমাপের অধ্যায়ে অঙ্ক করার জন্য তোমরা সকলেই পড়ে নিবে তোমাদের বইয়ের পরিমাপের যে প্রথম যে পেজগুলো আছে, অধ্যায় শুরুর যে পেজগুলো আছে 1 এবং 2 পৃষ্ঠা, মানে পরের পৃষ্ঠা, মানে হচ্ছে তোমরা পড়ে নিবে 3.3 দৈর্ঘ্য পরিমাপের এককের ছক এর আগ পর্যন্ত। গ্রিক ভাষা ডেকা অর্থ 10 গুণ, হেক্টর অর্থ 100 গুণ, কিলো অর্থ 1000 গুণ, ল্যাটিন ভাষা ডেসি অর্থ দশমাংশ, সেন্টি অর্থ শতাংশ, মিলি অর্থ সহস্রাংশ। এই পর্যন্ত তোমরা প্রথম থেকে ওই পর্যন্ত পড়ে নেবে রিডিং। এর ভিতরে অসংখ্য এমসিকিউ আছে। তো মেসেঞ্জারেও আমি এটা বইটা দাগিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের লাইভে, যে তোমাদের কি ধরনের সমস্যাগুলো এমসিকিউ এখান থেকে আসে। তো আজকে আমরা পরিমাপের আলোচনা করব ইনশাআল্লাহ। তো পরিমাপের সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে এখানে কি কি তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে সেই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে সবাই সূত্রগুলো লিখে নেওয়ার চেষ্টা করব যে কি কি তথ্যগুলো এখানে আমাদের লাগে। প্রথমে আমরা লিখব পরিমাপ চ্যাপ্টারের প্রথমে আমরা লিখব হচ্ছে তোমার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, এই জিনিসগুলো নিয়ে এখানে আছে। আয়তাকার ঘনবস্তু, ঘনক, এইগুলো নিয়েই আলোচনা আছে এখানে। তো আমরা এগুলো নিয়ে ইনশাআল্লাহ প্রথমে আলোচনা করব। প্রথমে জানবো আমরা একদম সহজ জিনিস, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র সম্পর্কে আমরা প্রথমে জানবো। আয়তক্ষেত্র তোমরা এমনিতেও চেনো, আর তোমাদের এর পূর্ববর্তী ক্লাসগুলোতে এগুলো ছিল। এটা একটা আয়তক্ষেত্র আমরা বলি, যার এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, আবার এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, এবং 4টি সমকোণ নিয়ে আয়তক্ষেত্রটা তৈরি করা হয়। আয়তক্ষেত্র এটাকে আমরা বলি কর্ণ। এর দুটো কর্ণের দৈর্ঘ্য সর্বদা সমান হয়। তার মানে আয়তক্ষেত্র যদি এই বাহুটা হয় এ, এই বাহুটা যদি হয় বি, তাহলে এই বাহুটাও এ, এই বাহুটাও বি। এখন যদি আমি বলি এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে সিলেক্ট করি, এ বি সি ডি কে, আমি যদি বলি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের তথ্য অনুসারে এটাকে আমরা কি লিখতে পারি সেটা একটু দেখার চেষ্টা করব। আমরা সমকোণী ত্রিভুজের তথ্য অনুসারে এটাকে আমরা কি লিখতে পারি। তাহলে আমি এইটাকে একটু উঠায় নেওয়ার চেষ্টা করলাম। এটা আমার বি ছিল, এটা আমার এ ছিল। তাহলে এই তথ্যটা কি? এটা আমি কর্ণ বলতেছি। কর্ণ কাকে বলে? চতুর্ভুজের একটি কৌণিক বিন্দু থেকে অপর কৌণিক বিন্দু পর্যন্ত যে সরল রেখা অংশ অঙ্কন করা হয়, এই রেখা অংশকে আমরা বলি হচ্ছে কর্ণ। চতুর্ভুজের এক কৌণিক বিন্দু থেকে অপর কৌণিক বিন্দু পর্যন্ত যে রেখা অংশ অঙ্কন করা হয় সরল, এই সরল রেখা অংশকে বলা হয় হচ্ছে কর্ণ। এখন এই কর্ণটাকে আমরা বলতেছি এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। একটা সূত্র আমরা বলি। আসলে সূত্রটা কি? তাহলে আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম। এটা যদি আমি লিখি সি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা এখান থেকে জানি যে সি স্কয়ার ইকুয়াল হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আমরা জানি। অতিভুজ স্কয়ার, এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। গত ক্লাসে এটার উপরেও আলোচনা করেছিলাম। আমরা এই 3 অধ্যায় শেষ হওয়ার পরে চলে যাব পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারে 9ম অধ্যায়। সেখানে গিয়ে ইনশাআল্লাহ আলোচনা শিখবো। আরো বেশি সমকোণ নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। এটা অতিভুজ, এটাকে যদি আমরা বলি লম্ব, এটাকে আমরা তখন বলতেছি ভূমি। তো অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এর অর্থে এই বাহুটা যদি হয় 5, এই বাহুটা যদি হয় তোমার 4, এই বাহুটা যদি হয় 3, তাহলে এর অর্থ হচ্ছে 5 স্কয়ার ইকুয়াল হচ্ছে 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার। দেখো এ পাশেও হয় 25, এ পাশেও হচ্ছে 25। 3 3 কে 9, 4 4 16, 16 আর 9 যোগ করলে হয় 25।
তাহলে এটা যে উপপাদ্য শিখলাম আমরা, এটাকে বলি পিথাগোরাসের উপপাদ্য। এর কাছ থেকে আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে এই স্কয়ারকে উঠালে আমরা এটাকে লিখতে পারি বর্গমূল চিহ্ন দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে হচ্ছে c এর যে মানটা তোমরা এখানে পেলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এটা ছিল এই যে ভূমি, এটা ছিল তোমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর বিটা ছিল হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। তার মানে হচ্ছে যদি তুমি এখন এখানে বিস্তারিত লিখতে চাও, a স্কয়ার বলতে বোঝানো হচ্ছে তোমার দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য তার স্কয়ার, প্লাস বি স্কয়ার বলতে বোঝানো হচ্ছে প্রস্থ তার স্কয়ার। শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে এত সময় ধরে যে বেসিক নিয়ে আলোচনা করলাম, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। কিভাবে সূত্রটা আসলো সেটার উপরে আমি এত সময় আলোচনা করলাম। আমরা শুধু এটাই লিখবো, আমি যখন সূত্রে যাব তো সূত্রে গিয়ে শুধু আমরা লিখবো যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। সেখানে কিন্তু এই যে ব্যাখ্যাগুলো দিলাম এগুলো দেওয়ার দরকার হবে না। তার মানে হচ্ছে কিভাবে সূত্রটা আসে তাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এই একই ভাবে বর্গের সূত্রটাও আসে। যদি এটা বর্গ হয়, বর্গের প্রত্যেকটা বাহু আমরা জানি সমান হয়। এটা যদি একটা বর্গের কর্ণ হয় তাহলে বুঝতেই পারতেছো যে বেসিকটা দেখো 100% একই। এটা যদি বর্গের কর্ণ হয় তাহলে এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র, এই ক্ষেত্রে অতিভুজ যদি তুমি লেখো c, তাহলে c স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস a স্কয়ার। কারণ এখানে সমকোণ আছে, তোমরা জানো যে বর্গ এবং আয়ত এদের প্রত্যেকটি কোণগুলো হচ্ছে সমকোণ, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে এই বাহুটা হচ্ছে a স্কয়ার, সমকোণী ত্রিভুজের ব্যাখ্যা অনুসারে a স্কয়ার a স্কয়ার a স্কয়ার a স্কয়ার, তাহলে হচ্ছে 2a স্কয়ার। তাহলে c কে যদি আমি উঠিয়ে দিই তাহলে c ইকুয়াল হচ্ছে এই রুটের ভিতরে 2a স্কয়ার। এই a স্কয়ার এবং 2 এর যে সম্পর্ক, এই রুটের এর দুজনের ভিতরে গুণ সম্পর্ক, তাহলে √2টা থেকে যাচ্ছে আর a স্কয়ারটা বাইরে চলে যায়, তাই আমরা এটাকে লিখি √2a। বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র লেখা হয়, বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা যেহেতু c ধরে নিয়েছিলাম তাহলে c ইকুয়াল হচ্ছে √2a। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কিভাবে আসে √2a সেটা নিয়েও আমরা এখানে আলোচনা করলাম। তো এই দুটো জিনিস আমাদের এই অধ্যায়ের সাথে বোর্ড পরীক্ষা তো আসে, কিন্তু আমি বোর্ড সৃজনশীলও দেখেছি যে এই চ্যাপ্টার থেকে তোমাদের বর্গের কর্ণের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সম্পর্কিত প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসেছে। কিভাবে সেই কর্ণটা আসে এবং তার সূত্র যে √2 আমরা দিয়ে লিখি দ্রুতভাবে, কিভাবে লিখি বা এটা রুটের দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার কিভাবে লিখি সেটার উপরে আলোচনা করা হলো। তো আমরা এখন সূত্রগুলো, টোটাল যতগুলো সূত্র এখানে আসে সবগুলো সূত্র এখন লিখে নেওয়ার চেষ্টা করব তোমাদের ক্লাসের জন্য, যেগুলো উপযুক্ত। বিস্তারিত পরবর্তী ক্লাসেও আমরা জানবো ইনশাআল্লাহ। তবে আজকে তোমাদের অষ্টম শ্রেণীর জন্য এই আয়ত এবং রম্বস বর্গের জন্য বা সামান্তরিকের জন্য যে সূত্রগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমি আয়ত লিখেছি, তো আয়তক্ষেত্রের সূত্রে প্রথমে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমার যে সকল শিক্ষার্থীরা ক্লাস করতেছো সবাই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। আমরা ক্ষেত্রফল সূত্র আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। খাতায় অবশ্যই লিখে রাখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। 2 নম্বরটাই হচ্ছে পরিসীমা। পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। আমি পরিসীমা সম্পর্কে একটু আলোচনা করি। আয়তক্ষেত্রের পরিসীমাটা কেমন? যদি এটা আয়তক্ষেত্র হয় তাহলে এই মাত্র তোমরা জানলে যে এই বাহু সমান, এটা সমান হয়। পরিসীমা বলতে বোঝানো হয়, বৃত্তের ক্ষেত্রে বলা হয় পরিধি, রাউন্ডিং যেটা থাকে, সার্কেল, আর এটার ক্ষেত্রে বলা হয় পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা বলতে যেটা আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে অ্যারাউন্ড আর কি। এর পরিসীমা যেটা আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে স্যার এর চারিপাশের এই বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। এর অর্থ হচ্ছে a প্লাস b প্লাস b, a দুইটা b দুইটা, তাহলে 2a প্লাস 2b। তুমি যদি 2 কমন নাও তাহলে হচ্ছে তোমার a প্লাস b। দেখো তুমি বাহুগুলোকে এখানে যোগ করেছো,
যেহেতু বাহুগুলোকে আমরা এক্ষেত্রে যোগ করেছি, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু গুণ কোনো সম্পর্ক হয়নি। আর গুণ সম্পর্ক না হলে এককগুলোকে আমি এখানে একক লিখিনি, তোমরা এখানে একক দিয়ে দিতে পারো, যদি মিটার থাকে তাহলে মিটার আসবে। এই হলো এককগুলো। তো এখানে একক হলো, যদি মিটার থাকতো তাহলে সবগুলো মিটার হতো। কোনো একক যেহেতু গুণ করা হয়নি তাই এখানে একক রেখে দেওয়া হয়েছে। তাই আমরা আয়তক্ষেত্রের পরিসীমা লিখি হচ্ছে 2 × a + b। একইভাবে বর্গের ক্ষেত্রে যদি হতো তাহলে কি লিখতাম বলো তো? a a a a, তখন লিখতাম a + a + a + a, এর অর্থ হচ্ছে 4a। তার মানে বর্গের পরিসীমা হচ্ছে 4a, আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × a + b, তার মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এরপরে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে, এই বর্গমূল চিহ্ন দিয়ে লিখলাম দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, একক। এটাও একক। তাহলে আমরা আয়তক্ষেত্রের তিনটা জিনিস সম্পর্কে জানলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে ভিতরের এই জায়গাটা, আয়তক্ষেত্রের পরিসীমা চারিপাশের যোগফল, কর্ণের দৈর্ঘ্য তার মানে হচ্ছে এটা। আমি লেকচারে আগেই বুঝিয়ে এসেছি যে কিভাবে এটা বের করতে হবে। তোমাদের কর্ণের দৈর্ঘ্যটা কিভাবে বের করতে হয় এটা আমি শিখিয়েছি। দুটি কর্ণের দৈর্ঘ্য একই পরিমাপের হয়। তাহলে আয়তক্ষেত্র সম্পর্কিত এই তথ্যগুলো আমাদের জানাটা খুব জরুরি ছিল। তো এই সম্পর্কে আলোচনা করা হলো। এখন বর্গে চলে যাব আমরা। বর্গের ক্ষেত্রফল, বর্গের পরিসীমা, বর্গের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্র 1 নম্বরে আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলে আমরা লিখি বাহু স্কয়ার বর্গ একক। কোন কোন শিক্ষক এটাকে লেখেন বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু বর্গ একক। তো তোমরা দুটো যে কোনো একটা লিখতে পারো, তোমাদের ইচ্ছা। বাহু স্কয়ার আর বাহু গুণ বাহু বর্গ একক একই কথা, কারণ আমরা জানি বর্গের ক্ষেত্রফল মানে যে কোনো একটা বাহু তার স্কয়ার। এরপরে হচ্ছে পরিসীমা। পরিসীমা হচ্ছে 4a। তাহলে আমরা যদি এখানে লিখি পরিসীমা মানে হচ্ছে 4a একক, যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে বাহু দৈর্ঘ্য। পরিসীমা হচ্ছে 4a যদি লেখা হয়, বা 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য এরকম লিখতে পারতাম। 3 নাম্বারটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √2a একক। কিভাবে এটা আসে? যেখানে এ হচ্ছে বাহু দৈর্ঘ্য। তো আমরা এত সময় ধরে শিখলাম আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। আমার যেটা মনে হয় যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই দুটো সম্পর্কে আগের থেকেই তারা পরিচিত ছিল, হয়তো এটা একটু হলেও নতুন ছিল। এই ধারণাটাও আমি দেওয়ার চেষ্টা করলাম যে এটাও আসলে কিভাবে আমরা পাই। আর বর্গক্ষেত্র সম্পর্কে ধারণা দেওয়া হলো। আমরা এখন আরো কিছু সূত্র সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে, আমি আশা করি যে তোমরা সবাই এগুলো নোট করে নিয়েছো। আমরা এরপরে যে স্টেপগুলো শিখবো সেখানে হচ্ছে সামান্তরিক আছে, রম্বস আছে, আয়তাকার ঘনবস্তু আছে এবং ঘনক আছে। আমাদের এই অধ্যায়ে যে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই তথ্যগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এখন জানবো হচ্ছে আমরা সামান্তরিকের তথ্য। সামান্তরিক ক্ষেত্র। সামান্তরিক ক্ষেত্রে যে বেসিকগুলো আমাদের লাগে, আমি যদি বলি এটা সামান্তরিক ক্ষেত্র অঙ্কন করা হলো, তো এই বাহুটা এ হয়, এটাও এ হয়, এটা বি, এটাও বি হয়।
দেখো এর ক্ষেত্রফল সম্পর্কে আমাদের অনেকের জানা আছে মুখস্থ বিদ্যার মতো। তো ক্ষেত্রফলটা হচ্ছে এখান থেকে যদি এটা উচ্চতা অঙ্কন করা হয়, তো এই হলো ক্ষেত্রফল আমরা নির্ণয় করি ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে, এটাকে যদি আমরা বলি এইচ, তাহলে এটা যদি হয় ভূমি তাহলে এইচ এরকম হয়, এইচ লিখি আমরা। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। অনেকে হাফ লিখে ফেলো, হাফ কিন্তু নয়, হাফ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এটা কিভাবে নির্ণয় করা হয় এর সূত্র থিওরি আছে, তো তোমাদের সব থিওরি এখন আর জানাতে চাচ্ছি না, যেহেতু অষ্টম শ্রেণীর জন্য অল্প কিছু আমরা ধারণা নিয়েছি যেগুলো খুব জরুরি। এখন এটার তথ্যগুলো লিখে নেব। ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা বর্গ একক। শিক্ষার্থীরা সবসময় মনে রাখবো, আমরা ক্ষেত্রফল শব্দটা আমাদের কানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা তার ফলাফলে অবশ্যই বর্গ লিখব। আর একক বলতে বোঝানো হয়, যদি মিটার থাকে তাহলে মিটার, যদি সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার, ডেকামিটার থাকলে হলে ডেকামিটার। তো আমরা প্রথমে শিখলাম ক্ষেত্রফল, এরপর শিখব পরিসীমা। পরিসীমা হচ্ছে 2 into a plus b, একক যেখানে a এবং b সন্নিহিত বাহু। a এবং b সন্নিহিত বাহু, সন্নিহিত শব্দের অর্থ হচ্ছে সাথে। a এবং b সন্নিহিত বাহু বলতে বোঝানো হয়, a যদি এটা হয় b, এটা a, এটা যদি হয় b, a এবং b সন্নিহিত মানে সাথে লেগে থাকা যে বাহুগুলো, এটাকে আমরা সন্নিহিত বাহু বলি। সন্নিহিত শব্দের অর্থ হচ্ছে সাথে, সন্নিহিত বাহু, এই সন্নিহিত শব্দের অর্থ হচ্ছে সাথে। তো a এবং b হচ্ছে সন্নিহিত বাহু, তার মানে চার বাহু যোগ করলে হয় b a b a। এটা আমি আয়তক্ষেত্রের জন্য তোমাদেরকে দেখিয়ে এসেছি। আর সামান্তরিকের এই ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্দিষ্ট করে হয় না, দুটো কর্ণ দুই রকম হয়, যার জন্য এটাকে আমরা সূত্র হিসেবে সিলেক্ট করি না। উচ্চতর ক্লাসে এগুলো সূত্র আকারে আমরা বের করার জন্য বিভিন্ন তথ্য অ্যাপ্লাই করি, ত্রিভুজ ক্ষেত্রে অ্যাপ্লাই করি, বিভিন্ন পদ্ধতিতে বের করি। অষ্টম শ্রেণীর জন্য এটা টোটালি প্রয়োজন নেই। তো তোমাদের ধারণা যে নেই এটা নয়, আমরা এই অষ্টম শ্রেণীর জন্য এগুলো লাগে না এইভাবে। তো এর ক্ষেত্রে যেটা জানলাম আমরা, পরিসীমা হচ্ছে এইটা। এরপর হচ্ছে জানবো রম্বস। রম্বস ক্ষেত্র। আমি কিন্তু প্রত্যেকটার শেষে ক্ষেত্র লিখতেছি, তোমরা বিষয়টা খেয়াল করেছো হয়তো। ক্ষেত্র বলতে বোঝানো হচ্ছে কিন্তু সেই পরিমাপ, যেহেতু পরিমাপের চ্যাপ্টারের তথ্য নিয়ে আলোচনা করা হচ্ছে, যার জন্য আমি প্রত্যেকটার তথ্যের শেষে ক্ষেত্র লিখতেছি। ক্ষেত্র বলতে পরিমাপ নিয়ে আলোচনা করতেছি আমরা। এক নাম্বার হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। কর্ণদ্বয়ের গুণফল ভাগ হচ্ছে 2। কর্ণদ্বয়ের গুণফল ভাগ 2 বর্গ একক। কখনো কখনো কোন স্যাররা এটাকে আমরা এভাবেও লিখি, হাফ ইন্টু d1 d2, যেখানে এই d1 এবং d2 হচ্ছে দুটি কর্ণের দৈর্ঘ্য। d1 ও d2 দুটি কর্ণের দৈর্ঘ্য। দুটি কর্ণের দৈর্ঘ্য কেন বলা হলো? কারণ আমরা জানি যে রম্বসের ক্ষেত্রে আমরা যে চিত্র দেখতে পাই, রম্বসের বাহুগুলো সমান হয়, কিন্তু কোনো কোণই সমকোণ হয় না। আবার দুটো কর্ণ দুই রকম হয়, একটা বড় হয় একটা ছোট হয়। দেখতেছো এটা অনেকটা ছোট, এটা বেশ একটা বড়, এই হলো একটা ব্যাপার। তো এটাকে আমরা যদি কর্ণ হিসাবে সিলেক্ট করি, এটাকে যদি আমরা বলি d1, এটাকে আমরা বলতে পারি d2। আমি এখানে লিখেছি কর্ণদ্বয়ের গুণফল বাই 2। তো
তুমি যে নামই দাও না কেন কর্ণদ্বার গুণফল ভাগ 2। কেউ এটাকে এভাবে না লিখে এভাবে লেখে তোমাদের ইচ্ছা, বা এভাবে লিখতে পারো কর্ণদ্বার গুণফল বাই 2, নিচে 2 দিতে পারো। মানে উপস্থাপনাটা হচ্ছে তোমার নিজের কাছে, তবে তথ্য যেন সঠিক থাকে তুমি যেটা লিখতে চাচ্ছ। সবসময় মনে রাখবো যে আমার যে তথ্যটা উপস্থাপন করতে হবে সেটা যেন ভুল না হয়। পদ্ধতি আমি আমার মতো করে অ্যাপ্লাই করতে পারি, তবে সবগুলো উপায় যেন সঠিক থাকে। আমরা জানলাম এটা হচ্ছে ক্ষেত্রফল। এরপর জানবো হচ্ছে পরিসীমা। পরিসীমা হচ্ছে 4a একক, যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ বাহুর দৈর্ঘ্য। পরিসীমা সম্পর্কে জানলাম, তাহলে সামান্তরিক জানলাম, রম্বস সম্পর্কে জানলাম। এই দুটো তথ্য আমরা অলরেডি জেনে গিয়েছি। আমরা এখন যাব হচ্ছে আয়তাকার ঘনবস্তু যারা আছে। ঘনবস্তু বলতে বোঝানো হয় যার 3টি মাত্রা আছে, আর ক্ষেত্রফল বলতে বোঝানো হয় যে সকল বস্তু মানে পরিমাপের 2টি মাত্রা আছে। যেমন আমরা এত সময় ধরে যেগুলো দেখলাম বোর্ডে, এগুলোর মাত্রা হচ্ছে 2টা, দৈর্ঘ্য এবং প্রস্থ, বা যে সীমানাটা নিয়ে, যেমন এই যে তথ্যগুলো পরিমাপ করার জন্য ভূমিতে যে সকল জায়গা আমরা পরিমাপ করি তার একক হচ্ছে ক্ষেত্রফল। এর অর্থ কেন ক্ষেত্রফল? কারণ সেখানে 2টো মাত্রা উপস্থাপন করা হয়। একটাকে আমরা জমি পরিমাপের জন্য দৈর্ঘ্য হিসাবে সিলেক্ট করি, আর একটাকে প্রস্থ হিসাবে সিলেক্ট করি। তার জন্য ক্ষেত্রফল সবসময় আমরা বর্গ একক লিখি আমরা। এখন আমরা ঘনবস্তু নিয়ে যখন আলোচনা করি, তো ঘনবস্তুর ক্ষেত্রে আমাদের আলোচনাটা সবসময় যে তথ্যগুলো উপস্থাপন করি আমরা, সেটা হচ্ছে তার মাত্রাগুলো তোমার থাকে হচ্ছে 3টা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। যেমন আমি একটা ঘনবস্তুর ভিতরেই পড়ি, এখানে কেউ নেই, এই স্পেসটা এখন ফাঁকা। তো যখন আমি ওখানে গিয়ে দাঁড়াবো তখন ভূমিতে আমি একটা জায়গা দখল করেছি এবং শূন্যস্থানে আমি একটা জায়গা দখল করেছি। এগুলোকে বলা হয় ঘনবস্তু। ঘনবস্তুর 3টি মাত্রা হয়, দৈর্ঘ্য হয়, প্রস্থ হয়, আর উচ্চতা হয়। ঘনবস্তুর 3টি মাত্রা হয়, দৈর্ঘ্য হয়, প্রস্থ হয়, উচ্চতা হয়। তো আমরা এখন ঘনবস্তুর সম্পর্কে জানব। ঘনবস্তুর সম্পর্কে কি কি তথ্য পাওয়া যেতে পারে। শিক্ষার্থীরা, আমার কাছে একটা প্যাকেট তোমরা দেখতে পাচ্ছ। এই প্যাকেটটা দেখো কয়টি তল আছে। একটা, এ পাশে একটা আছে, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে তল কয়টা? এই ঘনবস্তুর তল কয়টা? 6টা। এর তল 6টা, এর ধার কয়টা? ধার, এগুলোকে আমরা বলি ধার, এগুলোকে আমরা ধার বলি। এই ধার হচ্ছে 1টা, 2টা, এই 3টা, 4টা, এই বরাবর গেলে হচ্ছে 4টা, আর এই বরাবর দেখো আছে 5টা, 6টা, 7টা, 8টা। এইবার এই ক্ষেত্রে আছে 8টা। এবার এই সাইডে আসতেছি আমরা, 9টা, 10টা, 11টা, 12টা। আমি যে ঘনবস্তুটা দেখালাম এর ধার হচ্ছে মোট 12টা। এখানে আমি কোনো মুখস্থ বিদ্যা বলতেছি না, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা ধার যদি আমি লিখে প্রকাশ করি, তাহলে ধার বলে এইগুলোকে, এই যে রেখাগুলোকে আমরা বলি ধার, এগুলোকে আমরা ধার বলি। তাহলে এটা 1 নাম্বার ধার, এটা 2 নাম্বার ধার, এটা 3 নাম্বার ধার, এটা 4 নাম্বার ধার, এটা 4 নাম্বার দিয়ে আমাদের ধারগুলো এই পাশগুলো হয়ে গেল। এরপরে হচ্ছে এই পাশগুলো, এটা 5 নাম্বার ধার, এটা 5, এটা 6। আমি কিন্তু এই ধারে এখনো যাইনি, তাহলে 5, 6, এই ধারটা হচ্ছে আমাদের 7 নাম্বার ধার, এইটা, এই ধারটা হচ্ছে আমাদের 8 নাম্বার ধার, 8। তাহলে এই 8টা গেল। এখন যদি আমি এইভাবে আসি, এটা 9, এই ধারটা 9, এই ধারটা যদি আমি লিখি, এই ধারটা হচ্ছে আমাদের 10, এই ধারটা যদি আমি লিখতে চাই, এই ধারটা হচ্ছে আমাদের 11, আর এই ধারটা যদি লিখতে চাই তাহলে এই ধারটা হচ্ছে আমাদের 12। তাহলে আমরা এই ঘনবস্তুর তল জানি হচ্ছে কয়টা? 6টা। 1, 2, 3, 4, 5, 6। আর ধার জানি হচ্ছে 12টা, এগুলোকে আমরা ধার বলি, ধার। তাহলে ধার জানি হচ্ছে মোট 12টা। এরপরে জানি যেটা, এই ঘনবস্তুটা যদি আমি এভাবে রেখে দিই তাহলে এটাকে তখন আমরা ভূমি বলি।
তাহলে ভূতল হচ্ছে দুটো হয়, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, যে কোনো একটা সাইড তল ভূতল হতে পারে। তার মানে হচ্ছে ঘনবস্তুর মাত্রা তিনটা কেন? এখন খেয়াল করো, এটা তোমার দৈর্ঘ্য, এটা তোমাদের প্রস্থ নিচেই। তার মানে ভূমিতে দুটো জিনিস আছে। এর ছকটা যদি আমরা ভূমিতে একটা চিত্র এঁকে দিই এখানে, তাহলে দেখো ভূমিতে একটা আয়তক্ষেত্র এখানে হবে, এই এখানে একটা আয়তক্ষেত্র হয়েছে। ভূমিতে দেখো এখানে একটা আয়তক্ষেত্র দেখা যাচ্ছে। তার কারণে এই ভূমিতে দুটো জিনিস আছে, এটাকে যদি দৈর্ঘ্য ধরি তাহলে এটা প্রস্থ, আর এই যে উচ্চতা তোমরা দেখতে পাচ্ছ এটা সেই উচ্চতা। তার মানে হচ্ছে ঘনবস্তু তিনটি মাত্রা থাকে, ত্রিমাত্রিক বলা হয়। ঘনবস্তুকে বলা হয় ত্রিমাত্রিক, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই তিনটা নিয়ে হচ্ছে একটি ঘনবস্তু হয়। তাহলে আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি আমরা এ ধর বি ধরি, এটা যদি ধরি এ, যদি আমরা বি ধরি, তাহলে উচ্চতাকে আমরা সাধারণত সি হিসাবে সিলেক্ট করি। তখন আমরা এটাকে বলতেছি সি। এই উচ্চতা তখন আমরা বলতেছি এটাকে সি বলতেছি, কারণ এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, আর এটা হচ্ছে আমার সি। তাহলে এর এই তথ্যগুলো নিয়ে কি কি তথ্য আমাদের আসতে পারে? দেখো শিক্ষার্থীরা, আমাদের এই একই তল, এই তল যা, এই তলও ঠিক তাই। আমি যদি এটা না দেখিয়ে তোমাদের একটা বই দেখাই, তাহলে ধারণাটা আরো অনেকটা ক্লিয়ার হবে। যেমন এই যে ঘনবস্তুটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এই যে ঘনবস্তুটা দেখা যাচ্ছে তোমাদের, এক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের একটা দৈর্ঘ্য, এই ঘনবস্তু, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ এবং এটা উচ্চতা। দেখো এর তিন জোড়া তল একই রকম, উপরেরটা আর এইটা, এই তলটা এবং এই সাইডের তলটা, আবার এই তলটা, আবার এই তলটা, এর তিন জোড়া তল একই রকম। আমি যদি এই তিন জোড়া তলে তিনটা নাম দিই, যদি আমরা বলি যে আমাদের এই নামটা হচ্ছে এ, এই দৈর্ঘ্যটার নাম দিলাম আমি হচ্ছে এ। আমি যদি বলি যে আমার এই দৈর্ঘ্যটার নাম হচ্ছে বি, এই সাইডটার নাম হচ্ছে বি, খেয়াল করো আমি এখানে একটা বি দিয়েছি, আমার এইটার নাম হচ্ছে বি। এবার যদি বলি এই যে পুরুত্বটুক, এটার নাম যদি আমি বলি, এটার নাম হচ্ছে সি। যদি আমি বলি এটা হচ্ছে সি, তাহলে প্রথমত যে তলটা তুমি পাচ্ছ তোমার এখান থেকে, বেসিকটা ভালো করে মনে রাখবা। আমরা এখন আয়তাকার ঘনবস্তু সম্পর্কে আলোচনা করতেছি। আজকে আমাদের যেহেতু বেসিক ক্লাস, তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, এই তল এখান থেকে এই দৈর্ঘ্যটার এখান থেকে এই পর্যন্ত যেটা ছিল, এখান থেকে এই পর্যন্ত ছিল হচ্ছে এ, আর এটা ছিল হচ্ছে বি। এই যে বি, এটা ছিল বি। তার মানে আমি যদি এখানে একটা এ লিখি, আর এটা একটা যদি বি হয়, এটা যদি একটা বি হয়, তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের এ, এই তলটা এখান থেকে এই পর্যন্ত এ, আর এটা যদি বি হয়, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে। যেমন আমি যদি এখানে একটা ছবি এঁকে দিই, তাহলে এটা আমাদের একটা আয়তক্ষেত্র হবে, এটা আমাদের আয়তক্ষেত্র হবে। এটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা বি ধরেছি, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে আমাদের কি হবে, এবি। তাহলে এরকম আয়তক্ষেত্র তোমরা বুঝতে পারতেছো যে উপরে একটা আছে বা নিচে একটা আছে, দুইটা। তাহলে এর আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ, বি ও সি একক হলে আমরা ক্ষেত্রফল বের করা শিখবো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, এক নাম্বারটা, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক। ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা আমি এখন শিখবো। এবি প্লাস এবি, আমি তোমাদের যেটা শেখাতে চাচ্ছি, এটাও এ, এটাও এ, তাহলে এই তলের ক্ষেত্রফল হচ্ছে এবি, এই তলেরও ক্ষেত্রফল কিন্তু এবি, তাহলে এটাও হচ্ছে আমাদের এবি, এটাও আমাদের এবি। তাহলে এবি পেলাম দুটো। এইবার হচ্ছে যদি আমরা এই সাইডে আসি, এটা যদি আমরা আসি, আমরা দেখেছিলাম এটা হচ্ছে আমাদের বি ছিল, বি এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য বি, এটা হচ্ছে এখন সি হয়েছে। তাহলে এটা বি আর এটা হচ্ছে সি, তাহলে এই তলের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের বিসি, বিসি প্লাস
বিসি। বিসি দুইটা আছে, একটা আছে আবার একটা আছে, দেখতে পাচ্ছ একটা আর একটা, দুইটা বিসি। এরপরে যেটা দেখবো আমরা এইটা, আমি এখানে লেখা আছে আমার এ, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ ছিল আমাদের, আর এটা ছিল আমাদের সি। এটা এ, এটা সি, তাহলে এই তলের ক্ষেত্রফল হচ্ছে এসি। তাহলে এসি হচ্ছে দুইটা। তো শিক্ষার্থীরা আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। দেখো এই এবি আছে দুইটা, বিসি আছে দুইটা, আর এসি বা সি এ আমরা লিখি দুইটা। তুমি যদি এখন 2 কমন নাও তাহলে এবি প্লাস বিসি প্লাস সি এ, 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি এ। আমরা কিন্তু অলরেডি আমাদের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। এই যে আমি এখানে লিখেছি। এর বাকি তথ্যগুলো আমরা জেনে নেব যে কি কি এর আছে। এরপরে জানবো হচ্ছে এর আয়তন। এটা আমাদের এই অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, বেসিক, আমাদের এই বই অধ্যায়ে আছে, অঙ্ক তেল লাগবে। আয়তন মানে হচ্ছে এটা তোমরা জেনেছিলে এ, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে তোমার সি। তাহলে 3 মাত্রার গুণফল, 3 মাত্রার গুণফল হচ্ছে আয়তন। তাহলে 2 নম্বরে জানবো আমরা হচ্ছে আয়তন। আয়তন সমান হচ্ছে এ বি সি ঘন একক। এখানে এবিসি মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। আর সূত্র করার জন্য এভাবে লেখাটাও বেটার। এটা জানলাম হচ্ছে আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। তোমাদের ক্লাসের জন্য এই দুটো লাগে, কিন্তু আমরা আরেকটা বেসিক শিখে রাখবো এখান থেকে। এর কর্ণের দৈর্ঘ্য আছে। এই কাল যাবত ম্যাথমেটিক্সে কর্ণের দৈর্ঘ্য সূত্র আবিষ্কৃত হয়েছে মাত্র 4টি। কার কার সেটা একটু জেনে নেব। কর্ণের দৈর্ঘ্য এই কাল যাবত ম্যাথমেটিক্সে পাওয়া যায়, সূত্র আকারে পাওয়া যায় কর্ণের দৈর্ঘ্য 4 জনের। 1 নাম্বার হচ্ছে আয়ত, 2 নাম্বার হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে বর্গ, 4 নাম্বার হচ্ছে ঘনক। ওই যে রুবিক্স কিউব আছে, যেটা আমরা বলি রুবিক্স কিউব, ঘনক। তাহলে আয়ত এর কর্ণের দৈর্ঘ্য সূত্র তোমরা জানো, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে একটা বেশি, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। বর্গের কর্ণের দৈর্ঘ্য তোমরা শিখেছো আজকে রুট 2a। ঘনকের ক্ষেত্রে হচ্ছে রুট ওভার 3a। তার মানে হচ্ছে আমরা জানি যে এই ঘনকের প্রত্যেকটি তল হচ্ছে এক একটা বর্গক্ষেত্র, তাই এর সঙ্গে এর ওতপ্রোতভাবে মিল আছে। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর প্রত্যেকটি তল হচ্ছে এক একটা আয়তক্ষেত্র, যার জন্য এর সঙ্গে এর মিল আছে। এজন্য এখানে দেখো দুটো, এখানে 3টা, এখানে রুট 2a, এখানে রুট 3a। মনে রাখার একটা কৌশল, এবং এটা তোমাদের এভাবে বললে একটু বেশি মনে থাকে। ম্যাথমেটিক্সে এই 4টি মাত্র কর্ণের দৈর্ঘ্য মানে একাল যাবত স্বীকৃতিপ্রাপ্ত সূত্র আকারে। তারা হচ্ছে 4 জন: আয়তক্ষেত্র, আয়তাকার ঘনবস্তু, বর্গক্ষেত্র, আর হচ্ছে ঘন। এই 4টি। তো শিক্ষার্থীরা আমরা যেগুলো তথ্য এখন দেখতে পাচ্ছি এখানে, সেগুলো সবই হচ্ছে তোমাদের কর্ণের দৈর্ঘ্য। এখন আমরা এটারও একটু জেনে নিলাম 4 নম্বরে, কর্ণের দৈর্ঘ্য। যদিও তোমাদের ক্লাসে এটা লাগে না। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একক। সকল কর্ণের দৈর্ঘ্য সবসময় একক হয়। তাহলে আমরা 3টা জিনিস জানলাম: সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, আর কর্ণের দৈর্ঘ্য। এরপর জানবো ঘনক। ঘনক সম্পর্কে আমরা জানবো। ঘনকটা কেমন হয়? আমার কাছে একটা কার্ড দেখতে পাচ্ছ তোমরা। যদিও ক্লাস আমার অনলাইনে, আমার রুমে যদি ক্লাস নেওয়া হতো তাহলে দেখতে পারতে। সেখানে তোমাদের জন্য ঘনক ছিল। আমার ক্লাসে এই বেসিক জিনিসগুলো দেখানোর জন্য আল্লাহর রহমতে আমি টুকটাক কিছু কিনেছি তোমাদের দেখানোর জন্য। এখন এই মুহূর্তে নেই কাছে। তো এটা হচ্ছে একটা ঘনক। তো ঘনকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এই তল যেমন হবে, এরকম তল হবে মোট 6টা। এরকম তল হবে মোট 6টা। আমার কাছে যদিও 2টা আছে,
এই তলটা এবং এই তলটা দুটো তল একই রকম। তো ঘনকের ক্ষেত্রে এরকম তল হবে মোট 6টা। এই 6টা তলের ক্ষেত্রে প্রত্যেকটা ধার হবে 12টা। আয়তাকার ঘনবস্তুর ধার লিখে নাও, তোমাদের তল এর কিছু তথ্য লিখে নাও। তল 6টি, 3 জোড়া গেল। ধার 12টি। আয়তাকার ঘনবস্তুর তল হচ্ছে 6টা, 3 জোড়া তল আছে, আর ধার আছে 12টি। মোট 12টি ধার আছে। 12টি ধার তোমাদেরকে দেখালাম। ঘনবস্তুর ক্ষেত্র ঠিক তাই, তল আছে 6টা, এর 6টা তল সবগুলো তলই একই রকম, আর প্রত্যেকটা তল হচ্ছে একটা বর্গ হয়, আর ধার হচ্ছে 12টা, এরও ধার কিন্তু হবে 12টা। তো আমরা এখন ঘনকের কাছে যাব। ঘনক মানে হচ্ছে রুবিক্স কিউব। তোমরা যেটা খেলো, যে ছেলেমেয়েরা এখন বেশ প্র্যাকটিস করে, খুব এক্সপার্ট রুবিক্স কিউবের উপরে। তো আমরা এখন যাব হচ্ছে ঘনকের কাছে। ঘনকের 3টা মাত্রা একই রকম হয়, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয়। ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান, অর্থাৎ এ একক হলে। 1 নম্বরে শিখবো আমরা এক পৃষ্ঠের ক্ষেত্রফল। এক পৃষ্ঠের ক্ষেত্রফল সমান a স্কয়ার বর্গ একক। আমি আবারও বলতেছি তোমাদের, ঘনকের প্রত্যেকটি পৃষ্ঠ হচ্ছে এক একটি বর্গক্ষেত্র। ঘনকের প্রত্যেকটি পৃষ্ঠ হচ্ছে এক একটি বর্গক্ষেত্র, যার কারণে প্রত্যেকটি পৃষ্ঠ হচ্ছে এক একটি তল হচ্ছে এক একটি বর্গক্ষেত্র আকারে তৈরি হয়। তাহলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল এভাবে পরীক্ষাতে আসে। কিন্তু আমি এটা শেখানোর উদ্দেশ্য আছে যে এক পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল কত, এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য কত, এই এক পৃষ্ঠ নিয়ে যা যা তোমরা পাবে সবকিছু বর্গের তথ্য উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, ঘনকের ক্ষেত্রে এক পৃষ্ঠ যা যা পাবে সবকিছুই তোমাদের কর্ণের দৈর্ঘ্য উপস্থাপন করতে হবে। তাহলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার বর্গ একক, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 6a স্কয়ার বর্গ একক। এই 6a স্কয়ার বর্গ একক কেন বলা হলো? কারণ মোট তল আছে 6টা। এরপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, সরি আয়তনটা আগে জানি আমরা। আয়তন হচ্ছে a কিউব ঘন একক। তার মানে হচ্ছে 3 মাত্রা সমান a গুণ a গুণ a, তাই লিখেছি আমরা a কিউব ঘন একক। এরপরে হচ্ছে আমরা যদি বলি এর কর্ণের দৈর্ঘ্যটা শিখে রাখি আমরা। কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে 3a একক। এর তল আছে, তল 6টি। এরপর হচ্ছে এর ধার আছে 12টি। ধার আছে 12টি। আমি এগুলো কেন লিখলাম? পরীক্ষা এমসিকিউতে আসে ধার কয়টি, তখন আমরা অনেকে ভুল করে বসি, কেউ 8টা দেয়, কেউ 6টা দেয়, কিন্তু এর ধার আছে 12টা। আমি তোমাদের দেখিয়েছি আয়তক্ষেত্র দিয়ে। তাহলে আমরা এত সময় ধরে যেটা শিখলাম এটা হচ্ছে ছিল আমাদের ঘনক। ত্রিভুজের ক্ষেত্রফলটা এই চ্যাপ্টারে আছে, এটা তোমরা সবাই জানো। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এভাবে দিতে পারো বর্গ একক। কেউ এটাকে লেখে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ, তোমার ইচ্ছা।
আমাদের এখানে ত্রিভুজও আছে, তো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই হলো একটা ব্যাপার। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমরা আজকে এত সময় ধরে যে বেসিক গুলো শিখলাম সেটা হচ্ছে আমাদের এই যে তথ্যগুলো ছিল, এই অধ্যায়ে ক্লাস করতে গেলে আমাদের কি কি ফেস করতে হবে, কোন কোন তথ্যগুলো বেশি প্রয়োজন হবে, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম। তো আমরা এখন আজকের বাড়ির কাজটা নিব। আমাদের বাড়ির কাজ হচ্ছে এই সকল তথ্যগুলো আমাদের বাসায় স্টাডি করতে হবে। এসডব্লিউ আকারে থাকবে তোমাদের, এই সকল সূত্রগুলো লিখবে, সকল সূত্রগুলো বাসায় লিখতে হবে। এরপরে হচ্ছে 3.3 এর আগ পর্যন্ত, 3.3 মানে তৃতীয় অধ্যায়ে 3.3 আছে তোমাদের বইয়ে, 3.3 এর আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত দাগিয়ে এমসিকিউ পড়তে হবে। এরপরে হচ্ছে এর পরের ক্লাসে আমরা যখন অঙ্ক করব তখন এই বেসিকগুলো তোমাদের লাগবে এবং এখানে পড়লে অনেক ধারণা তোমরা পেয়ে যাবা। আর পাশাপাশি হচ্ছে তোমাদের কিছু শখগুলো পড়বো, তো আমরা আস্তে আস্তে পড়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম তোমাদের সকলের জন্য, যে যখনই ক্লাস করো না কেন, যখনই ক্লাসটা দেখতে পাও না কেন, তুমি যেখানেই থাকো না কেন, যেভাবে অবস্থান করো না কেন, তো তোমরা সবাই এই ক্লাসগুলো, যে ক্লাসটা যেভাবে নেওয়া হলো এটার উপরে নিজেরা একটু বোঝার চেষ্টা করবা, স্টাডি করবা, আর হচ্ছে এই তথ্যগুলো স্টাডি করে নিজেরা তোমরা বারবার খাতা লেখার চেষ্টা করবা, তাহলে তোমাদের বেশি মনে থাকবে। এমসিকিউ অনেকে আমরা পড়ি, লিখি না, তাই মনে থাকে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।